নমস্কার, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুমনদা। সুমনদা, প্রদীপ ভট্টাচার্য যে কথা বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় সায় দিয়েছে। কি বলবেন, সত্যি খারাপ করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে দল থেকে সরিয়ে দিয়ে? দেখুন, এর অনেকগুলো আঙ্গিক আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা গোষ্ঠী ছিল কংগ্রেস দলের মধ্যে, যাদের চিহ্নিত করা যাচ্ছিল যে তারা একটু গেরুয়া শিবির বা যেগুলো হিন্দু ফ্র্যাটার্নিটি, আরএসএস এই ধরনের সংগঠনের প্রতি একটু সফট, দুর্বল। সেটা একটা কারণ ছিল। দ্বিতীয় কারণ তো ছিলই অবশ্যই দলের মধ্যে পাওয়ার স্ট্রাগল। তৎকালীন ক্ষমতাসীন গ্রুপ এবং যুব কংগ্রেসের যেটা গ্রুপ আছে, তাদের মধ্যে একটা তো পাওয়ার স্ট্রাগল ছিলই, কনফ্লিক্ট ছিলই। তৃতীয় কথা হচ্ছে যে এআইসিসির প্লেনারি সেশন চলাকালীন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বেরিয়ে গিয়ে আলাদা সভা করলেন এবং আলাদা সভা করে তৎকালীন কংগ্রেস সভাপতি সীতারাম কেশরীকে ব্যান্ড বাদক সভাপতি বলে আখ্যা দিলেন, এটা হচ্ছে গ্রস ভায়োলেশন অফ ডিসিপ্লিন। তা সেই জন্যে এই সবকটাকে একসঙ্গে আপনি যদি মেলান, তাহলে সর্বভারতীয় কংগ্রেস কমিটি যদি ওনাকে বহিষ্কারের কথা বলে থাকেন, তাতে কোনো ভুল করেছে বলে আমার মনে হয় না। আমার মতন একজন প্রান্তিক কর্মী যদি ডিসিপ্লিন ব্রেক করলে আমাকে বসিয়ে দেওয়া হয়, আমাকে শাস্তি পেতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন না কেন? এক। দু নম্বর হচ্ছে, উনি বরাবর বলে এসছেন সিপিএমের বিরুদ্ধে লড়াই, কংগ্রেস সিরিয়াস নয়, কংগ্রেস একদম সিপিএমের সঙ্গে, সিপিএমের বি টিম, হ্যান ত্যান নানা রকমের কথা উনি বলেছেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হাউয়ের মাধ্যমে জিজ্ঞেস করতে চাই, আপনি ক্ষমতায় আসার পর এক তো আপনি আমাদের যেটা সন্দেহ ছিল আপনি সেটাই করে দেখালেন। আপনি এনডিএর সঙ্গে সম্পৃক্ত হলেন, এনডিএ সরকারে যোগ দিলেন, তার মানে আপনার বিরুদ্ধে যে সফট টুয়ার্ডস আরএসএস অ্যান্ড বিজেপি যে অভিযোগটা ছিল সেটা প্রমাণিত হলো এবং প্রদীপবাবু সেই মঞ্চ থেকে সেই কথা বলেছে। এক। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি একের পর এক সিপিএমের সেই সব নেতাদের দলের মধ্যে নিলেন যাদের বিরুদ্ধে শয়ে শয়ে কংগ্রেস কর্মীদের ওপরে অত্যাচার এবং খুনের অভিযোগ রয়েছে। সেটা রাজারহাটের তাপস চ্যাটার্জি হোক, বা উত্তরবঙ্গের উদয়ন গুহ হোক, বা এই শৌকত মোল্লা টোল্লা, এরা তো সব, রেজ্জাক মোল্লা হোক, এরা অনেক অত্যাচার করেছে কংগ্রেস কর্মীদের ওপরে এবং আপনি তখন কংগ্রেস করতেন। তাহলে আপনি যে সিপিএমের বিরুদ্ধে প্রচণ্ড সিরিয়াস, এটা কিভাবে প্রমাণিত হয়? আপনি যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরই এনে দলের শোভা বাড়াচ্ছেন। আজকে তৃণমূলের দরবার পুরো জ্বলজ্বল করছে সিপিএম থেকে আসা হারমাদ নেতাদের। তাহলে আপনার কিভাবে অধিকার জন্মায় তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি বা তৎকালীন প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে যে এরা সিপিএমের বি টিম? আপনি তো সেই সিপিএমকে নিয়ে নিজের ঘর সাজিয়েছেন। কিন্তু আপনারাও তো সিপিএম এর সঙ্গে জোট করেছিলেন। হ্যাঁ, এটা তো প্রয়োজন, আজকের প্রয়োজন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করলেন, তঞ্চকতা করলেন, যেভাবে দুর্নীতিকে প্রশ্রয় দিলেন, যেভাবে পুলিশ প্রশাসন কে কুক্ষিগত করে দলতন্ত্র পুলিশ প্রশাসনের মধ্যে প্রতিষ্ঠা করলেন, এই এই জায়গায় দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দল যেগুলো আছে তাদের সঙ্গে হাত মেলানো ছাড়া আমাদের উপায় ছিল না। এটা সময়ের প্রয়োজনে আমাদের করতে হয়েছে এবং আগামী দিনে কি হবে আমি তো বলতে পারবো না, সেটা উচ্চতর নেতৃত্ব বলবে। তবে সব কিছুই তো হয়েছে সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে এবং তাদের অ্যাপ্রুভালে হয়েছে। সেই জন্য কেউ একা কিছু সিদ্ধান্ত নিয়ে কোনো জোট করেছে, এই কথাটা যদি কেউ বলেন সেটা ভুল বলছেন। এবং সর্বভারতীয় কংগ্রেস কমিটিও এটা অ্যালাউ করে আমাদের চিন্তাভাবনাকে শিলমোহর দিয়েছিলেন যে হ্যাঁ, ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলোর সঙ্গে জোট করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে। সেখানে অধীর রঞ্জন চৌধুরী কিন্তু বলেছেন যে পশ্চিমবঙ্গে কংগ্রেসকে শেষ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। এই বিষয়টা যদি একটু পরিষ্কার করেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন দায়ী? একে তো উনি দল ছেড়ে বেরিয়ে গেলেন, দল ছেড়ে বেরিয়ে যাওয়ার দরুন সেই সময় যে ইউফোরিয়াটা তৈরি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রচুর নেতা কর্মী দল ছেড়ে চলে গেছেন পদের লোভে, জনপ্রতিনিধি হওয়ার লোভে। তারা কি আর ফিরে এসেছেন? না, অবশ্যই তারা ফিরে আসেননি, আবার কিছু ফিরেও এসছিলেন, কিন্তু যে যে সংখ্যাটা ফিরে এসছিলেন তারা সংখ্যায় খুব কম, মানে খুব মার্জিনাল।
তা সেই জন্য আমি বলছি যে আহ, দেখুন, কোনো সহকর্মী বা কোনো সাথী যদি দল ছেড়ে চলে যায়, আপনার গ্রুপ ছেড়ে চলে যায়, তার থেকে তো একটা সাংগঠনিক দুর্বলতা আসে। কংগ্রেসের যে রক্তক্ষরণ হয়েছে, এর জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। সিপিএমের বিরুদ্ধে যে অভিযোগটা, সন্ত্রাস এবং অত্যাচার, খুন, সে একই জিনিস উনি 2023 সালেও করেছেন। আজও 4-5 দিন আগে মুর্শিদাবাদের কোনো একটি হাসপাতালে একটি কংগ্রেস কর্মী তৃণমূলের হাতে গুলি খেয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে রয়েছে। তা আপনি যদি সিপিএমের পথেই চলবেন, সিপিএমের মতেই চলবেন, তাহলে বাংলার মানুষকে ভুল বোঝানোর দরকার কি যে আমি অত্যাচারী বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করছি? আপনি একই জিনিস করলেন। 2023-এ যে লাস্ট পঞ্চায়েত নির্বাচন হয়েছে, ফুলচাঁদ শেখ সহ 6 জন কংগ্রেস কর্মী খুন হয়েছে। তা সিপিএম যেটা করতো সেটা তো আপনিও করেছেন। তাহলে আপনি সিপিএমের বিরুদ্ধে লড়াই করছেন, সিপিএমের চিন্তাধারাকে আপনি সমর্থন করেন না, এটা তো প্রমাণিত হলো না? আপনি একই জিনিস করছেন। তার মানে যে আসে লঙ্কায় সেই হয় রাবণ। তার মানে আপনার কথা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় যে সন্দেশখালী থেকে বলল সিপিএম নরকঙ্কালের দল, তাহলে সেটা স্বীকার করছেন, অত্যাচারীর দল? আর সিপিএমের সময় সন্ত্রাস হয়নি, অত্যাচার হয়নি আমি কখন বলেছি? আমি প্রশ্ন এটাই করছি, সেই সন্ত্রাস এবং অত্যাচারের বিরুদ্ধে মমতা যে আওয়াজ তুলতেন, তা উনি তো একই কাজ করেছেন। তাহলে ওনার আর সিপিএমের মধ্যে তফাৎ কোথায়? তাহলে আমার সিপিএমের সঙ্গে জোট করতে অসুবিধা কোথায়? আমি যদি মমতার সঙ্গে জোট করতে পারি, অত্যাচারী মমতার সঙ্গে জোট করতে পারি, তাহলে আমি কোট আনকোট অত্যাচারী সিপিএমের সঙ্গেও জোট করতে পারি। তাহলে সিপিএমের সঙ্গে জোট করা নিয়ে প্রশ্ন উঠবে কেন? আমার এটাই বক্তব্য। সিপিএম খুন করেছে, ধানের গোলায় আগুন লাগিয়ে দিয়েছে, মাছের চাষ হতো যেই পুকুরে সেখানে বিষ ছড়িয়ে দিয়েছে, এই অবধি সব ঠিক আছে। আপনার লোকেরাও তো একই জিনিস করছে। আপনার যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, মহকুমায়, টাউনে আপনি যে শাহজাহানদের বসিয়ে রেখেছেন, তারা সেম অত্যাচার করছে বিরোধীদের উপরে, বা বিরোধী মনস্ক মানুষের উপরে সেম অত্যাচার করছেন। তাহলে আপনার সঙ্গে সিপিএমের তফাৎটা কোথায় আমি জানতে চাই। সেখানে কিন্তু কুণাল ঘোষকে আমি বাদ দিচ্ছি, যারা যা মন্তব্য করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি দল সৃষ্টি করে যে সফল হয়েছেন, সেটাতে আপনি মানবেন? না, খানিকটা সাফল্য তো উনি পেয়েছেন। কংগ্রেসকে ভাঙিয়ে, কংগ্রেসের রক্তক্ষরণ ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সফলতা তো পেয়েছে। বাংলার মানুষ মনে করেছে এই প্রকৃত বামফ্রন্ট বিরোধী। কিন্তু আমার বাংলার মানুষের কাছে প্রশ্ন আপনাদের মাধ্যমে, যে যদি উনি বামফ্রন্টের, কেন উনি বিরোধী? বামফ্রন্টের অত্যাচার, বামফ্রন্টের সময় যদি কোনো দুর্নীতি হয়ে থাকে সেটা, বামফ্রন্ট খুন করেছিল বিরোধী কর্মীদের, এক জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় করছে, এক জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় করছে, কংগ্রেসের উপরে অত্যাচার করছে, কংগ্রেস কর্মীদের খুন করছে, তাদের বাড়িঘরদোর, ব্যবসার জায়গায় আগুন লাগিয়ে দিচ্ছে। তাহলে সিপিএম আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তফাৎটা কোথায়? এর উত্তর তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। ভোট বাক্সে তো প্রভাব পড়ছে, পড়ছে না? দুর্ভাগ্যজনক। দেখুন, আমি একটা কথা বলি, ভারতবর্ষ হচ্ছে তৃতীয় বিশ্বের একটা গরিব দেশ। আমার স্বামী, কথার কথা বলছি, আমার স্বামী কলকাতা শহরে হয়তো কোনো একটা ছোট্ট কারখানায় 5,000 টাকা মাইনের চাকরি করে। সরকার যদি আমাকে 1-1.5 হাজার টাকা মাসে দেয়, সেই টাকাটা আমি যদি সন্ধেবেলা আমার বাচ্চাটাকে নিয়ে গিয়ে পাশের পাড়ার পার্কে একটা আইসক্রিম কিনে খাওয়াতে পারি, সংসার খরচায় হাত না দিয়ে, এটা আমার কাছে তো একটা খুব বড় ব্যাপার। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু মমতা দেখুন, এই ওয়েলফেয়ার স্কিমগুলো কংগ্রেস শাসিত তেলেঙ্গানা, কংগ্রেস শাসিত কর্ণাটকেও চলছে, কিন্তু সাইড বাই সাইড কি হচ্ছে? ইন্ডাস্ট্রিয়াল রিসার্জেন্স হচ্ছে, যেটা বাংলায় হচ্ছে না। বাংলায় শিল্পোন্নয়ন, শিল্পের পরিকাঠামো, আপনি ওয়েলফেয়ার স্কিম চালান, তার সঙ্গে শিল্পও করুন, হসপিটাল তৈরি করুন, নতুন কলকারখানা তৈরি করুন, সেগুলো হচ্ছে না। খালি সিন্ডিকেটবাজি হচ্ছে। মেয়েরা বাড়িতে, ইয়াং মেয়েরা কলেজ থেকে ফিরে বা কলেজে থাকাকালীনই টিএমসিপির মিছিলে জোর করে তাদের নিয়ে যাওয়া হচ্ছে। ছেলেদের রাত্রিবেলা বাড়ি এসে বলে যাচ্ছে পরের দিন সকালে দলের মিছিল হবে, চলে আসবি, আর টাকা কামাতে হলে আমাদের সিন্ডিকেটে জয়েন কর, প্রমোটারদের ইট চুন সুরকি সাপ্লাই কর। এটা কি শিল্পোন্নয়ন? এটা শিল্প না? ওয়েলফেয়ার পলিসিগুলো হচ্ছে শিল্প? কোনটা? এইটাই আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জিজ্ঞেস করছি। ওয়েলফেয়ার পলিসি থাকবে, সব স্টেট করছে আজকাল। আর এই ওয়েলফেয়ার পলিসির কথা কোভিডের সময় তো প্রথম রাহুল গান্ধী বলেছিল, ডাইরেক্ট টু পিপল মানি ট্রান্সফারের কথা। সেটা নিয়ে অনেক তির্যক মন্তব্য হয়েছিল। যাই হোক, আমি খুশি রাহুল গান্ধীকে ফলো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়রা। তবে
একটা কথা হচ্ছে আপনি ওয়েলফেয়ার স্কিম চালান, ওয়েলফেয়ার স্কিমের সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল রিসার্জেন্স যেটাকে বলে সেটার ব্যবস্থা করুন। কিন্তু দিল্লি বিধানসভা ভোট আসন্ন, সেখানে কিন্তু বলছে যে কংগ্রেস যদি জেতে তাহলে 2,500 টাকা করে দেয়া হবে, পেয়ারি দিদি প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে আমাকে সকলে অনুসরণ করছে, অথচ আপনি বলছেন যে কংগ্রেসকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় অনুসরণ করছে। কোনটা? না, ইতিহাস কি বলে? ইতিহাস বলে ডাইরেক্ট টু পিপল মানি ট্রান্সফার, ন্যায় প্রকল্প, এটা তো রাহুল গান্ধীর স্বপ্ন। রাহুল গান্ধী এনেছিল এবং রাহুল গান্ধী পরে যখন অন্যান্য রাজ্যে ইলেকশনে জয়লাভ করেছিল কংগ্রেস, তারা সেই প্রকল্প চালু করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই প্রশান্ত কিশোর নামক ওই ভোট কুশলী যখন 2021 সালে দেখলো যে আর কোনো রাস্তা নেই, এইটা দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে হবে, তখন এই ওয়েলফেয়ার স্কিমটা আনলো। আমার বক্তব্য হচ্ছে আপনি ওয়েলফেয়ার স্কিম রাখুন, মা বোনেদের হাতে ভাত খরচের পয়সা দিন, সঙ্গে সঙ্গে ওই বাড়ির ভাইয়েদের জন্য চাকরির ব্যবস্থা করুন, তাদের চাকরি চুরি করবেন না। তাদের চাকরি চুরি করে বিক্রি করে নিজের নেতাদের জেল যেতে হচ্ছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য লজ্জা। আপনি ছোট ছোট কলকারখানা করুন, কলকারখানা মানেই কি আইবিএমকে আনতে হবে, কি ফোর্ডকে আনতে হবে, কি মিৎসুবিশিকে আনতে হবে, তাই তাই নয়। একটা মহকুমা শহরে একটা ছোট্ট সাইকেলের কারখানা করুন, সেই সাইকেলের কারখানার থেকে কন্যাশ্রী সাইকেলগুলো দিন, তাহলে তো একটা ফিনান্সিয়াল সার্কেল। সাইকেল তৈরি হবে। সেইটা না করে আপনি খালি টাকা 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 টাকা, এই উপঢৌকনের রাজনীতি মা বোনেদের নিজেদের দিকে টেনে নেওয়া, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এর ফল মমতা বন্দ্যোপাধ্যায় ভুগবে। যেভাবে সাদ্দাম হোসেনকে গদিচ্যুত হতে হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই একই স্টাইলে গদিচ্যুত হতে হবে। কোনটা ঠিক কোনটা ভুল আমি জানি না, কিন্তু যেভাবে সিরিয়ার প্রশাসককে পালাতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওইভাবেই পালাতে হবে। যেভাবে শেখ হাসিনাকে চলে আসতে হয়েছে ওইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন বাংলা ছেড়ে পালাতে হবে। উনি যেভাবে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন এবং প্রশাসনকে পুলিশের হাতে তুলে দিচ্ছেন।